হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এসএলএস। আজকে আমি যে বিশেষ টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সুষুম্না কাণ্ড এবং প্রতিবর্ত চাপ। ওকে, আমরা আগে দেখেছিলাম যে ব্রেনটা কি জিনিস। আমাদের ব্রেনটা একটা কমপ্লেক্স জিনিস। আমি কম্পিউটারের সঙ্গে সেটাকে তুলনা করেছিলাম সেই ব্রেনটাকে। সেই ব্রেনের মধ্যে একটি পার্ট আছে যার নাম হচ্ছে সুষুম্না শীর্ষক। শীর্ষ কথার অর্থ হচ্ছে মাথা, মানে যেখান থেকে শুরু, শীর্ষ। আমাদের শীর্ষ কোনটা? মাথা। ঠিক সেরকম ভাবে সুষুম্না শীর্ষকটা কার শীর্ষ? সুষুম্না কাণ্ডের শীর্ষ। অর্থাৎ এই সুষুম্না শীর্ষকটাই পরবর্তীকালে বর্ধিত হয়ে আমাদের সুষুম্না কাণ্ডরূপে পিছনে নেমেছে পুরোটা। সুষুম্না শীর্ষকটা অ্যাকচুয়ালি ব্রেনের সঙ্গে আমাদের এই সুষুম্না কাণ্ডের সংযোগটাকে রক্ষা করছে। অর্থাৎ আমি যদি সিম্পল ভাষায় বলতে চাই সুষুম্না কাণ্ডটা অ্যাকচুয়ালি কি জিনিস, তাহলে আমরা বলতে পারবো সুষুম্না কাণ্ড অনেকগুলো হচ্ছে ডিস্ক লাইক স্ট্রাকচার নিয়ে গঠিত। ঠিক আছে, অনেকগুলো ডিস্ক লাইক স্ট্রাকচার নিয়ে গঠিত, যেটি আমরা তুলনা করতে পারবো হচ্ছে একটি স্ট্র বা কাঠির মধ্যে যদি আমরা একের পর এক পনির ঢুকিয়ে যাই, পনির বা হচ্ছে মার্শমেলো যদি আমরা একটার পর একটা যদি ঢুকাতে থাকি কাঠির মধ্যে, তাহলে যেরকম স্ট্রাকচারটা আমরা পাবো সেই স্ট্রাকচারটা কিন্তু আমাদের সুষুম্না কাণ্ডের স্ট্রাকচার। ওকে, তার মানে অনেকগুলি ডিস্ক পরপর সজ্জিত হয়ে স্তরে স্তরে এই সুষুম্না কাণ্ডটা তৈরি করেছে। ঠিক আছে, এবার আমি যেটা বললাম সেটা ভিজুয়ালাইজ করলে এরকম হবে যে স্ট্রয়ের মধ্যে অনেকগুলি মার্শমেলো এইভাবে যদি আমরা সাজাই, এরকম ভাবে যদি আমরা সাজাতে পারি, তাহলে হচ্ছে সেটি যে আকারটা ধারণ করবে আমাদের সুষুম্না কাণ্ড কিন্তু এরকম একই আকার বা হচ্ছে এরকমই দেখতে, এরকমই স্ট্রাকচার সুষুম্না কাণ্ডের। ওই জন্য এটা নড়াচড়া করতে পারে, ওই জন্য আমরা বেঁকে বসতে পারি, আমরা সোজা হয়ে বসতে পারি। কারণ কি? কারণ যখন এরকম একটা স্ট্রাকচারকে আমরা পাবো তখন তাকে সহজে নড়ানো বা বেঁকানো বা সোজা করা খুবই সোজা। ঠিক আছে, ওই জন্য হচ্ছে আমরা এই স্ট্রাকচার থাকার জন্য আমরা এই বেঁকা হতে পারি বা সোজা হতে পারি। যদি একটা নর্মাল হাড় থাকতো তাহলে কিন্তু আমরা সেটা করতে পারতাম না। যেমন আমাদের সবচেয়ে বড় হাড় কোনটা? ফিমার। পায়ের মধ্যে যে ফিমার, ফিমার সবচেয়ে বড় হাড় আমাদের। এই ফিমারটা চিন্তা করে দেখো, ফিমার বলতে আমাদের থাই অঞ্চলটা, থাইটাকে তুমি বেন্ড করতে পারো? কোনোদিনও করতে পারবে না, কারণ সেটা একটাই হাড়ের উপর বেস করে রয়েছে। কিন্তু সুষুম্না কাণ্ড তো অনেকগুলি ছোট 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 ডিসলাইক হাড়ের মতন অংশ তৈরি, যার ফলে তুমি এটাকে সহজেই বেন্ড করতে পারছো। এরকম সুষুম্না কাণ্ডের এই একটা যদি আমি অংশকে বা একটা ডিস্ককে যদি আমি দেখাই, তাহলে এরকম দেখতে হবে ডিস্কটা। ঠিক আছে, দেখতে অনেকটা এরকম হয়, মানে এটা আমি জাস্ট বলছি, দেখতে অনেকটা আসলে এরকম না, দেখতে অনেকটা হচ্ছে এই টাইপের হয়। দেখাচ্ছি এরকম দেখতে হয়। ঠিক আছে, এরকম দেখতে হয় সুষুম্না কাণ্ডের একটা একটা ডিস্ক, এক একটা ডিস্ক দেখতে সুষুম্না কাণ্ডের এরকম হয়। এবার এর মাঝখানে থাকে হচ্ছে একটি গহ্বর, একটি গোল একটি ছিদ্র থাকে যার নাম হচ্ছে নিউরোসিল। এই অঞ্চলটা কেন ছিদ্র? কারণ হচ্ছে এই অঞ্চলের মধ্যে যে পাইপের মতন যে অংশটা রয়েছে, যে ছিদ্র দিয়ে যে পাইপের মতন অংশ তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএ প্রবাহিত হয়। আর অবশ্যই একটা জিনিস জেনে রাখা উচিত যে আমাদের ব্রেন যেমন মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে বাইরের আঘাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য ব্রেনটাকে, ঠিক তাই সুষুম্না কাণ্ডও কিন্তু হচ্ছে মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিউরোসিল। এই গহ্বরটাকে বলা হয়েছে নিউরোসিল। এটা একটা জাস্ট ফুটো টাইপের ফুটো, তো এটা হচ্ছে নিউরোসিল। এবার এবার এই অঞ্চলটা এরকম থাকে দেখতে, একটা প্রজাপতি মতন দেখতে লাগে জিনিসটাকে। এই যে প্রজাপতি মতন দেখতে জিনিসটা রয়েছে, এটাকে আমরা বলছি, এটা হচ্ছে ধূসর বস্তু। এটা হচ্ছে ধূসর বস্তু, আর বাকিটুকু অঞ্চলটা হচ্ছে শ্বেত বস্তু। এবারে শ্বেত বস্তু আর ধূসর বস্তুটা কি জিনিস? ধূসর বস্তু তখনই গঠিত হবে যখন অনেকগুলি নিউরনের কোষ দেহ, নিউরনের যে কোষ দেহটা রয়েছে, কোষ দেহ, সেই নিউরনের কোষ দেহ যখন অনেকগুলি একসঙ্গে একটা জায়গায় অবস্থান করবে তখন সেটা হচ্ছে ধূসর বস্তু রূপে কাজ করবে। আর যখন নিউরনের অ্যাকশন অবস্থান করে যে অঞ্চলে, সেই অঞ্চলটা শ্বেত বস্তু রূপে কাজ করে। যেমন এখানে দেখা যাচ্ছে যে ধূসর বস্তু, তাহলে ধূসর বস্তু অঞ্চলে নিউরনের কোষ দেহটা অবস্থান করবে এবং হচ্ছে শ্বেত বস্তু অঞ্চলে অবস্থান করবে নিউরনের অ্যাকশন অ্যাকশন অঞ্চলটা। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের। এরপরেই আমরা এগোবো প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত ক্রিয়ার দিকে এগোবো। এটা সুষুম্না কাণ্ড ছিল এটা, এরপর আমরা প্রতিবর্ত ক্রিয়ার দিকে এগোবো। সুষুম্না কাণ্ডের কাজ কি? সুষুম্না কাণ্ডের কাজ হচ্ছে বিভিন্ন স্নায়ু, বিভিন্ন হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া বা হচ্ছে বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়া যেগুলো আছে আমাদের, সেগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সুষুম্না কাণ্ডের কাজ। ওকে, প্রতিবর্ত চাপ সৃষ্টি করে এই প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডের প্রধান প্রধান কাজ বলতে গেলে।
এইবার আসি প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া যেটা আছে সেই প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে দুটি ভাগে বিভক্ত। প্রতিবর্ত ক্রিয়া একটা হচ্ছে সহজাত, একটা হচ্ছে অর্জিত। প্রতিবর্ত ক্রিয়া দুই প্রকারের, একটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর একটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তো কোনটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর কোনটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া? সহজাত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে সেই প্রতিবর্ত ক্রিয়া যেটা আমরা জন্ম থেকে লাভ করে থাকি, ঠিক আছে? যেমন হচ্ছে কোনো একটি গরম তাওয়াতে হাত রাখার সঙ্গে সঙ্গে আমাদের হাতটা উঠে চলে আসছে, কোনো একটি পেরকে খোঁচা লাগলে পরে আমাদের হাতটা উঠে চলে আসছে, এগুলো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। বা হচ্ছে একটি শিশুর মাতৃদুগ্ধ পান করা, এটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, ঠিক আছে? ঠিক এরকম ভাবেই অর্জিত প্রতিবর্ত ক্রিয়া আমরা লক্ষ্য করি, যেটা কখন হয়, যেটা আমাদের জন্মের পরবর্তীকালে স্থির হয়। অর্থাৎ আমাদের জন্মের পরে আমরা বিভিন্ন এক্সপেরিয়েন্স বা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে এই প্রতিবর্ত ক্রিয়াগুলিকে গ্রহণ বা অর্জন করে থাকি। যেমন হচ্ছে বাইসাইকেল চালানো, সাঁতার কাটা, বাদ্যযন্ত্র বাজানো কোনো একটা, এগুলো সবই হচ্ছে কি, এগুলো সব হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে কোনটা সহজাত কোনটা অর্জিত, এটা আশা করি ক্লিয়ার। সহজাত মানে যেটা আমাদের জন্মগত, মানে যেটা আমাদের জন্ম থেকে স্থির হয়ে আছে, আর অর্জিত মানে যেটা আমরা জন্মের পর কোন একটা অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করতে পেরেছি, সেটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে? এবার এই আশা করি তোমরা এখানে প্রতিবর্ত চাপের ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে প্রতিবর্ত চাপটা অ্যাকচুয়ালি কি বললাম আগে। ডিস্ক শোষণাকাণ্ডে যে ডিস্কগুলো তৈরি, সেই ডিস্কের এক একটি ডিস্ক হচ্ছে প্রতিবর্ত চাপ সৃষ্টি করে। এই প্রতিবর্ত চাপ কিছু কিছু অঞ্চলে, মানে কিছু কিছু অংশ নিয়ে গঠিত। যেমন প্রথমে আমি তোমাদের ক্লিয়ার করতে চাই, এটা হচ্ছে নিউরোসিল বলেছিলাম। নিউরোসিল যার মাধ্যমে হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রবাহিত হয় সুষুম্নাকাণ্ডের মধ্যে। এই অঞ্চলটা হচ্ছে ধূসর বস্তু। কেন ধূসর বস্তু? কারণ এখানে কোষ দেহ অবস্থান করছে নিউরনের। ওকে, এইবার ধরা যাক এটা হচ্ছে কোনো একটা আমাদের মাংসপেশি বা আমাদের কোনো একটা মাংস, যেখানে হচ্ছে আমাদের একটা পেরেক ঢুকেছে, ঠিক আছে? যেখানে আমাদের পেরেক ঢুকেছে, হাতের কোন একটা অংশ যেখানে আমাদের একটা পেরেক ঢুকে গিয়েছে। এবার এটা কি হলো, এটা হচ্ছে এটা কি গ্রহণ করলো, এটাই গ্রহণ করলো হচ্ছে নিউরনের কোষ দেহ। ওকে, একটি নিউরনের কোষ দেহ হচ্ছে এটা গ্রহণ করলো। যেই নিউরনের কোষ দেহটাকে এটাকে গ্রহণ করছে এবং সুষুম্না কাণ্ডর এক একটি ডিস্ক বা প্রতিবর্ত চাপে বা স্নায়ু কেন্দ্রে পৌঁছাচ্ছে, সেই সকল নিউরনকে আমরা বলবো সংজ্ঞাবহ নিউরন, যেটা আমরা আগে জেনেছি সংজ্ঞাবহ নিউরন। তো এই সংজ্ঞাবহ নিউরনটা আসলো, এসে ধূসর বস্তুতে প্রবেশ করলো। এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে নিউরনের অ্যাকশনটা। এই সংজ্ঞাবহ নিউরনের অ্যাকশনটা হচ্ছে এই অঞ্চলে অবস্থান করবে। ওকে, তাহলে এটি সংজ্ঞাবহ নিউরন, এগুলো হচ্ছে মাইলিন সি দেখলো নিউরনের, ঠিক আছে? এটি সংজ্ঞাবহ নিউরন। এই সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে এই অঞ্চল থেকে, মানে এই সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে এই অঞ্চল থেকে যেই উদ্দীপনাটা আমরা পেলাম বা যে পেরেক গাঁথলো আমার স্কিনের মধ্যে, এই যে মানে এই যে একটা অনুভূতি, এটা গ্রহণ করলো হচ্ছে সংজ্ঞাবহ নিউরন। সে এটাকে ট্রান্সফার করে দিল কোথায়? এই ধূসর বস্তুতে ট্রান্সফার করলো। ধূসর বস্তুতে কে বসে আছে? এখানে বসে আছে সংযোজক নিউরন। এখানে কি বসে আছে? সংযোজক নিউরন, যার কোষ দেহ হচ্ছে এই সংজ্ঞাবহ নিউরনের বার্তাটাকে গ্রহণ করবে। ওকে, কোষ দেহটা এর দ্বারা যে সংযোগী নিউরন, মানে কি, যে সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ নিউরনকে যুক্ত করে সে সংযোগী নিউরন। তাহলে সংযোগী নিউরনটা কি করবে? এবার সংযোগী নিউরনটা এই সংজ্ঞাবহ নিউরন থেকে যে বার্তাটা আসলো, সেই বার্তাটাকে আজ্ঞাবহ নিউরনে প্রেরণ করবে। তাহলে আজ্ঞাবহ নিউরন কোনটা? এই যে এখানে হচ্ছে আজ্ঞাবহ নিউরন থাকে, এটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন, ঠিক আছে? এই আজ্ঞাবহ নিউরনটা কি করলো? এই আজ্ঞাবহ নিউরনটা ইফেক্টরে গেল। ইফেক্টর আর হচ্ছে এটা রিসেপ্টর, এটা হচ্ছে রিসেপ্টর আর লিখলাম, ঠিক আছে? তাহলে কি হলো ব্যাপারটা? এগুলো হচ্ছে মাইলিন সি। ওকে, তো ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এরকম হলো যে এই সংজ্ঞাবহ নিউরন, মানে এই সংজ্ঞাবহ নিউরন রিসেপ্টর থেকে একটি অনুভূতি গ্রহণ করলো, যেটি সংযোগী নিউরন দ্বারা
এই আজ্ঞাবহ নিউরনে প্রেরিত হলো, যে বার্তাটি সংযোগী নিউরন দ্বারা হচ্ছে আজ্ঞাবহ নিউরনে প্রেরিত হলো, এবং আজ্ঞাবহ নিউরনটি সেই বার্তাটিকে কোথায় নিয়ে গেল, সেই বার্তাটিকে নিয়ে গেল হচ্ছে ইফেক্টরে। এবার ইফেক্টর নিজের কাজটি করবে, সেটা কি করে করবে? যেমন আমার হাতের মধ্যে পেরেক ফুটলো, সঙ্গে সঙ্গে আমার হাতটাকে সেই পেরেকের থেকে আমি সরিয়ে নিব, এটা হচ্ছে ইফেক্টরের কাজ। এই সরিয়ে নেওয়াটা হচ্ছে ইফেক্টরের কাজ। আমার স্নায়ু কেন্দ্রকে আজ্ঞা দিল যে তোমার এখানে একটা, হ্যাঁ তোমার হাতের মধ্যে একটা পেরেক গেঁথেছে, এটা স্নায়ু কেন্দ্রকে আজ্ঞা দিল কে? এই সংজ্ঞাবহ নিউরনটা হচ্ছে স্নায়ু কেন্দ্রকে বললো যে তোমার এখানে একটা পেরেক গেঁথেছে। দেন এই সংজ্ঞাবহ নিউরন থেকে সেই বার্তাটা আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে আমার স্নায়ুকে বললো যে তোমাকে হাতটা সরাতে হবে। দেন আমি হাতটা সেখান থেকে সরিয়ে নিলাম। তাহলে এই যে বলছে, আমার স্নায়ুকে যে বলছে সে হচ্ছে সংজ্ঞাবহ নিউরন, আর আমার স্নায়ুকে যে আদেশ দিচ্ছে যে তুমি হাতটা সরিয়ে নাও সে হচ্ছে আজ্ঞাবহ নিউরন। ঠিক আছে, ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে এটি ছিল হচ্ছে প্রতিবর্ত চাপ এবং সুষুম্না কাণ্ড সম্পর্কে সাধারণ একটি ধারণা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই এটি লাইক এবং হচ্ছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।